নির্বাচনে গিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশই এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচার। পাবনায় নির্বাচনী প্রচারে সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই দলের। পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির। সন্ত্রাসের কাছে মাথা নত না করার ঘোষণা জামায়াত আমিরের। সিসিইউতে বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। দাম সরবরাহ বাড়ার অপেক্ষা করতে বলছেন ব্যবসায়ীরা। পাইকারের সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কোন প্রক্রিয়ায় কিভাবে কোন সব বিষয়ে হবে গণভোট তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের একটি বড় অংশের। এমন অবস্থায় বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানাচ্ছেন, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা, আর এতে যুক্ত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংস্কার গণভোট নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহল, নীতি নির্ধারণী পর্যায়ে আর বিশিষ্ট জনদের মধ্যে। এরই মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার ফেস্টুন তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কইতাম না, আমি জানি না। এটা আমি আজকে আপনাদের শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নাই। এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। নানা আলোচনায় জমজমাট, চায়ের দোকানের আড্ডা। কিন্তু সেখানেও দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো পরিষ্কার নয়। গণভোট হবে এইটুকুই জানি, এরকম ধারণা আমাকে কেউ বলো নাই আর দেও নেই। এটা মানুষের কাছে একটু খোলসা খোলার দরকার। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এখানেও গণভোট নিয়ে অন্ধকারে নাগরিকদের বড় একটি অংশ। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন, প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। সেক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। জনগণকে যে জিনিসটা বোঝাতে হবে, সংস্কার বা রিফর্ম যদি হয় তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, আর যদি সংস্কার না হয়, রিফর্ম যদি না হয়, তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয়, তাহলে আমাদের পক্ষে ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। মানুষকে বোঝানো যে কিভাবে আপনি গণভোটটা দিবেন, তো এটা পুরো আসলে ইন্টিরিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সব মিলে আমরা মনে করি যে এটা খুব ইজি কাজ। তবে জানাশোনা কম থাকলেও গণভোট নিয়ে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসেবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পাবনায় বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে 10টি মোটরসাইকেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় জামাত ও বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে জেলা জামাতের আমির তালেব মণ্ডলের সমর্থক এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং
3-4টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারব। পাবনায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি জামাত দুপক্ষই। ঘটনার বিষয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন, পাবনার ঈশ্বরদীতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে এটি ব্যালটের যুদ্ধ নয়, বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। জামাত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি অভিযোগ করে, বিএনপি নেতাকর্মী ও জনতার ওপর জামাতের অস্ত্রধারীরা পরিকল্পিত হামলা করে। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানায়। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা শেষে তাকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন করবে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। 2018 সালে কারাবন্দী থাকার সময় থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। 2019 সালে কারামুক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসার জন্য অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতি পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। প্রায় মাসখানেক চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তের দাবি এলাকাবাসীর। তারা বলছেন, পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চারপাশে বহুতল ভবনগুলো দেখে মনে হবে যেন রাজধানীর কোনো অভিজাত আবাসিক এলাকা, অথচ খালি প্লটগুলো পরিণত হয়েছে ডোবায় আর রাস্তাগুলো ডুবে আছে পানিতে। দীর্ঘ 2 দশক ধরে এমন করুণ দশা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের। বিশুদ্ধ পানির সংকট, রাস্তার বেহাল অবস্থা, বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তি, ড্রেনেজ অব্যবস্থাপনা এবং কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে দূষিত হয়ে পড়েছে পুরো এলাকার পরিবেশ। 30 বছর ধরে আমরা এই ভুক্তভোগী পানিতে, শুষ্ক মৌসুম, তারপরে এখানে জলাবদ্ধতা। যে লাঞ্ছিত নামাজ পড়তে আমাদের কাপড়লতা ঠিক মতো নিয়ে থাকে না, গাড়ি উল্টা যায়, পল্টি খাওয়া যায়, যাত্রীদের ক্ষতি হয়। এই ইউনিয়নে পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় সরকার আইনের ধারা অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আরেক পাশে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা মাঝখান থেকে এই ইউনিয়ন জাতাকলের মধ্যে পড়ে আছি। সিটি কর্পোরেশনের আওতায় পুরোটা নেওয়া হোক। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রসারিত করার
প্রস্তাব করা হয়েছে। এতে কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। 2009 সাল থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার। আমরা চাই আংশিক নয়, সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কুতুবপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। কুতুবপুরবাসী যদি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় সেটি অবশ্যই একটা পজিটিভ বিষয় হবে। তা আমরা তাদের দাবির সাথে আছি, আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু ডিউ প্রসেস এখানে আছে, সেই প্রসেসগুলো আমরা ফলো করে আমরা তাড়াতাড়ি আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করব। 3647 একর আয়তনের কুতুবপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে বাস করেন 10 লাখের বেশি মানুষ। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চট্টগ্রামে ঘন ঘন কিলিং মিশন বা হত্যাকাণ্ড হলেও ধরাছোঁয়ার বাইরে মূল সন্ত্রাসীরা। নগরীর এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদকে সামনে থেকে গুলি করে হত্যার পর 1 মাসেও গ্রেফতার হয়নি মূল সন্ত্রাসীরা। উল্টো মামলার তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার চায় পরিবার। নূরজামাল আতিকের ছবিতে সাইফুল আলমের রিপোর্ট। গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলি, ব্যানারে মেয়রের ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের। দোতলার এই ভবন থেকে বের হয়ে ওই রাতেই সৈয়দশাহ রোডের মুখে সাজ্জাদকে সামনে থেকে গুলি করে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে 5 আগস্টের পর যুবলীগ ও তাঁতিলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা আসামিরা ওই এলাকায় দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা মামলার পর তারা পলাতক, ফলে ফিরেছে স্বস্তি। আর ওইগুলো সন্ত্রাস হামলা চাঁদাবাজ এখন নাই, এদিকে এখন সব ক্লিয়ার। আগে আতঙ্কে ছিল মানুষ, এখন মোটামুটি স্বস্তিতে আছে। সাজ্জাদের বাবা জানান, হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হলেও সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেফতার হয়নি এখনো। উল্টো মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। মামলা হওয়ার 20 দিন পরে কেন আরেকটা মামলা হবে, এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। সাজ্জাদের ভাইয়ের অভিযোগ, দ্বিতীয় মামলা করতে তার মাকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে, আম্মা তো হয়তোবা ওনারে কোনো প্রণবল বা কোনো কিছু ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে মামলার তদন্তভার বাকলিয়া থানা থেকে দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করব। আরেকটা মামলা হচ্ছে, এটার বিষয়ে আমি জানি না। একই ঘটনায় 2টা মামলা হওয়ার নজির। এর আগে গত 29 মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে 2 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শরীয়তপুরে দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু এখন রেন্টেকার ব্যবসা। ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। তবে শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 7 নভেম্বর রাত 2:23। সিসিটিভির ফুটেজে দেখা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের আব্দুল মোতালেব মুন্সির বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারে জ্বালানি ঢেলে 2 জন ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে পুড়ে যায় গাড়িটি। এর আগেও 15 আগস্ট রাতে একই গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। গাড়ি দিয়ে তো আমাদের রুজি রোজগার করা হইতো বা সংসার চলতো। আমার এই বিচার আমি চাই, আমি বাঁচতে চাই। এমনকি ফুটেজ দেখে পুলিশ তদন্ত করে দোষী যারা হয় তাদের বিচার আমি চাই। শুধু মোতালেব মুন্সি নন, শরীয়তপুরে বিভিন্ন স্থানে রেন্টেকার মালিকের অনেক গাড়ি চুরি, ভাঙচুর ও নাশকতার শিকার হয়েছে। এই নিয়ে বিভিন্ন থানায় মামলা করেও দুষ্কৃতকারীরা ধরা না পড়ায় আতঙ্ক ও হতাশা বাড়ছে ক্ষতিগ্রস্তদের। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। গভীর রাতে আনুমানিক রাত 1:30 আমার গাড়িটা পুড়ে দেয়। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কিভাবে এই রেন্টেকারের ব্যবসা করব? এরকম যদি আজকে একজনটা পড়ছে, যদি পারবায়া জায়গা অপরাধী, তাহলে তো আবার আরেকজনটা পড়বো। অপরাধীকে চিহ্নিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য আমরা জোর সুপারিশ করব।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শীঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখন পর্যন্ত কোনো আসামি আমরা শনাক্ত করতে পারিনি, তবে আমরা প্রযুক্তি সহযোগিতা নিয়ে, যেহেতু আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো আমরা আশা করি যে অচিরেই হয়তো আসামিদেরকে ধরে ফেলতে পারবো। রেন্টেকার ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে হত্যার পর চাইনিজ কুড়াল হাতে নিয়ে থানায় হাজির হলো এক যুবক। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহ। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় হাজির হন অনিক। বন্ধু মুন্তাসির ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তাকে হত্যার কথা পুলিশকে জানান। পরে তার দেয়া তথ্যে একাডেমির মাঠের পাশে পড়ে থাকা ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্তাসির ফাহিম মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 4 মাস আগে বাড়িতে আসেন তিনি। শনিবারই তার ক্যাম্পাসে ফেরার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন অনিক। তারা মাদকাসক্ত ছিল এবং তাদের পূর্বশত্রুতার বিরোধ ছিল। এই বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডটা নিজে করে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তো বাকি বিষয় আমাদের তদন্তাধীন আছে। ঢাকা ভাঙাও এক্সপ্রেসওয়ের পাশে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনের 3 বছরেও চালু করা সম্ভব হয়নি। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি মানুষের কোনো কাজেই আসছে না। চুরি হয়ে গেছে ভেতরে থাকা বৈদ্যুতিক ও স্যানিটারি মালামাল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে জনবল সংকটের অজুহাত স্বাস্থ্য বিভাগের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। 2022 সালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট আধুনিক ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। কিন্তু গত 3 বছর ধরে সেখানে ঝুলছে তালা। এতে সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ঢাকা মেডিকেলে। মাঝপথে মৃত্যু হয় অনেকের। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। অ্যাক্সিডেন্ট করছে, তখন আমরা দৌড়ে গেলাম যে এটা কোন জায়গা ভর্তি করবো। তাৎক্ষণিকভাবে যদি এইখানে হাসপাতালটা থাকতো তাহলে আমরা অন্তত তারা নিতে পারতাম, কিন্তু রোগীটা মারা গেল। আমাকে এটা ইমার্জেন্সি দরকার, হাসপাতাল না হলে আমরা চলতে পারি না। মাদকের আড্ডা হয়, আমরা চাই অতি দ্রুত এই হসপিটাল চালু হোক। পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান সিভিল সার্জন। বারবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দিয়েও সমাধান হচ্ছে না বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি বলছেন এখানে প্রশাসনিক অনুমোদন আছে, বাট ওইখানে কোনো জনবল নেই। আর এই ব্যাপারে জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 11,96 লাখ টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, 14 জন চিকিৎসক, 10 জন নার্স সহ মোট 34টি পদে জনবল প্রয়োজন। দেখে বোঝার উপায় নেই এটি কোনো বিধ্বস্ত এলাকা নাকি সরকারের নবনির্মিত ট্রমা সেন্টার। নিরাপত্তা কর্মী না থাকায় এখানকার সকল মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। এটি দীর্ঘদিনও চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের পাশাপাশি দক্ষিণ অঞ্চলের যাত্রীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 3 বছর আগে, অথচ এখনও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের 250 শয্যার নতুন 8তলা ভবনের নির্মাণ। অথচ পুরাতন ভবনে শয্যা ও অন্যান্য সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। গণপূর্ত বিভাগ বলছে কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যে হস্তান্তর করা যাবে ভবনটি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করা যাচ্ছে না। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে নরসিংদী জেলা হাসপাতালে 250 শয্যার নতুন 8তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও চলছে কাজ। নতুন ভবনে রয়েছে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ এর মতো আধুনিক সেবা।
এদিকে পুরাতন 100 শয্যার হাসপাতালের সব বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 1500 রোগী স্বাস্থ্যসেবা নেন। রোগী ও স্বজনরা জানান, শয্যা সংকটে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এমনকি জটিল কোনো রোগ হলে যেতে হচ্ছে অন্যত্র। শিগগিরই ভবনটি চালুর দাবি তাদের। প্রতিদিন রোগী 3 থেকে 4000 রোগী আসে এখানে রোগীর আমাদের ধারণ ক্ষমতা আছে, ওই পরিমাণ সেবা পাচ্ছে না। ওনারা বলে যে ঢাকা ট্রান্সফার করতে হবে, এখানে সেই চিকিৎসাটা নেই। কিন্তু ওটা যদি চালু হয় আমাদের দেখা যাচ্ছে ঢাকায় যেতে হবে না, আমরা এখানেই বসে সেই চিকিৎসাটা পাবো। দ্রুত সময়ের মধ্যে এখানে পর্যাপ্ত চিকিৎসক এবং লজিস্টিক যে সকল সাপোর্ট রয়েছে সেগুলো দিয়ে এই 100 শয্যা হাসপাতালকে 250 শয্যায় পরিণত করলে আমার মনে হচ্ছে যে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে এবং তাদের এই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। গণপূর্ত বিভাগ বলছে ভবনের 95% কাজ শেষ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যে হস্তান্তর করা যাবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা যাচ্ছে না। নরসিংদী জেলা হাসপাতালের যারা অথরিটি আছেন ওনারা জনবল সংকটের কারণ দেখিয়ে এটা হস্তান্তর নিচ্ছেন না। আমরা কয়েকবারই তাগিদপত্র দিয়েছি। এখন ওনাদের এটা যদি জনবল পায় সেক্ষেত্রে হয়তো হস্তান্তর নেবে। আমরা সেই হস্তান্তরের জন্য অপেক্ষাধীন আছি। মানসম্মত সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের যে প্রপোর্শনেট অনুযায়ী যে পরিমাণ লোকবল সেটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু জরুরি। সেটা 100 শয্যা হাসপাতাল হোক, 250 শয্যার হাসপাতালে হোক। কিন্তু 250 শয্যা হাসপাতাল যদি এফেক্টিভভাবে আমরা চালু করতে পারি, সেই ক্ষেত্রে যেটি আমাদের সুবিধা হবে, আমাদের যে স্পেশালাইজ সার্ভিসটা আছে, আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সেন্টার, আইসোলেশন ইউনিট, এবং আপনার যদি বাচ্চাদের স্ক্যানও আরও এক্সপ্যান্ডেড আকারে, তো সেটা আমরা দিতে পারবো। গণপূর্ত বিভাগের তথ্য মতে নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 40 কোটি 40 লাখ টাকা। সময় সংবাদ, নরসিংদী। কিশোরগঞ্জের ভৈরবে জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। মাসের পর মাস ফসলের জমি পানিতে তলিয়ে থাকায় দিশেহারা কৃষক। বাড়িঘরেও পানি ওঠায় ভোগান্তির শেষ নেই। পানি নিষ্কাশনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বন্যার মৌসুম নেই, অথচ পানিতে টইটুম্বুর চারপাশ। এই চিত্র কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর ও শম্ভুপুর এলাকার। দীর্ঘ কয়েক মাস ধরে জলাবদ্ধতার শিকার এলাকাবাসী। ফসল করতে না পেরে দুর্বিষহ জীবন কাটছে কৃষকের। শুধু তাই নয়, ঘরবাড়ির উঠানে পানি উঠায় নিত্য প্রয়োজনীয় কাজে ঘটছে ব্যাঘাত। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের অপরিকল্পিতভাবে নির্মাণ করা স্থাপনার জন্য সাতমুখী ও সুতির বিলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ভুক্তভোগীরা। আমরা 4 মাস ধরে পানি বন্দী হয়ে আছি। আমরা কি কষ্ট, আমরা রান্না বাড়ার কষ্ট, চলাফেরার কষ্ট। আলের যে পানি চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হতে আমাদের এখানে পানি আটকা পড়ছে। সামান্য বৃষ্টি হইলো পানি জমে যায়, এখানে পানি নামার কোনো রাস্তা নাই, খাল বিল সব বন্ধ হয়ে গেছে। কাজ করতে না বদ্ধ, একেবারে আমরা টোটাল খুব কষ্টের মধ্যে আছি। জলবদ্ধতার কারণে আমাদের যে কৃষকরা 3টা ফসল করতে পারতো, বর্তমানে একটা ফসলও করতে পারতেছি না। অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। পৌরসভার যে একটি প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পে আমরা এই ভরাটকৃত অংশটুকু খননের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা খুবই আশাবাদী যে আমরা প্রকল্পের সহায়তায় এই অংশটি খনন করতে পারব। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে 2টি গ্রামের হাজার হাজার পরিবার। সময় সংবাদ, ভৈরব। মানিকগঞ্জে বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে লক্কর ঝক্কর গাড়ি ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। এমনকি বিআরটিএ সফটওয়্যার জটিলতায় সঠিক সময় পাচ্ছে না ড্রাইভিং লাইসেন্স জটিলতায় কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন অনেক যুবক। বিআরটিসি ও বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোহাম্মদ ইউসুফ আলী তথ্য ও রমজান আলীর ছবিতে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলিতে জেলার একমাত্র বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। সকাল বিকেল 2 শিফটে 250 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। তবে পর্যাপ্ত জনবল ও লক্কর ঝক্কর পুরানো গাড়ির কারণে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। ট্রেনিং গ্রহণের পর নিজেদের বেকারত্ব ঘুচানো এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজন পড়ে ড্রাইভিং লাইসেন্সের। কিন্তু দীর্ঘদিনেও লাইসেন্স না পাওয়ায় প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ হচ্ছে না বলছে ভুক্তভোগীরা। তাদের দাবি, অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না লাইসেন্স। গাড়ি অনুযায়ী স্টুডেন্ট বেশি, গাড়ি কম। আমরা সময় দিয়ে এসে দাঁড়ায় থাকি, একটু ঝক্কর বক্কর গাড়ি। যারা টাকা দিয়ে লাইসেন্স করে তারা অতি দ্রুত লাইসেন্স পায়, কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদেরকে দীর্ঘদিনের একটা
সময় গ্যাপ থাকে আমরা লাইসেন্সটা পাই না। কারণবশত যে কোনো সমস্যার ক্ষেত্রে হয়তো লাইসেন্সটা পাই না, এর কারণে আমাদের যে কোনো জায়গায় যে কোনো চাকরির জন্য আবেদন করতে আমাদের সমস্যা হয়। 22-23 এখানে ট্রেনিং করেছি, তো আমি এখনো লাইসেন্স পাই নাই। তো আমার পরে যারা ট্রেনিং করছে তারা লাইসেন্স পাইছে। এদিকে বিআরটিসি বলছে লক্কর ঝক্কর প্রশিক্ষণ গাড়ির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতির নতুন প্রশিক্ষণ গাড়ি দেয়া হবে। আর বিআরটি এর কর্মকর্তা বলছেন সফটওয়্যার জটিলতায় বন্ধ রয়েছে লাইসেন্স প্রিন্টিং, তবে ই লাইসেন্সের মাধ্যমে কার্যক্রম চালানো যাবে বলেও জানান তিনি। এইখানে গাড়িগুলোর একটু আধুনিকায়ন দরকার, যেটা আমি আগেও বলেছি। ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষ অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে গাড়িগুলো রিপ্লেস করে নতুন গাড়ি নিয়ে আসার জন্য। যারা নাকি স্লিপ নিয়ে আসেন সেই স্লিপগুলো ই লাইসেন্স পেপারে পরিণত করা যায়, সেটা আপনার bsp.brt.gov.bd এই ঠিকানায় ঢুকে তিনি তার ই লাইসেন্স পেপারটি করে নিতে পারবেন। ই লাইসেন্স পেপার দিয়ে আপনি রাস্তায় চলাচল করতে পারবেন। জেলা বিআরটি অফিসে প্রতি মাসে 700 থেকে 800টি লাইসেন্সের আবেদন জমা পড়ে। সময় সংবাদ, মানিকগঞ্জ। কোনোভাবেই কমছে না শীতের সবজির উত্তাপ। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত সবজি বদলায় কমপক্ষে 5-6 হাত, আর প্রতিটি হাত বদলে বাড়ে কেজি প্রতি 5 থেকে 20 টাকা। এতে কৃষক যেমন ন্যায্য দাম থেকে বঞ্চিত, তেমনি বাড়তি দামে বিপাকে ভোক্তা। আর এই পুরো সমীকরণে লাভবান হয় শুধুই মধ্যস্বত্বভোগীরা। সবজি বাজারের আদ্যপান্ত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। প্রতি বছর শীত মানেই সস্তা দামের আশ্বাস, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। ক্রেতারা কিনছেন কম, মুখে হতাশার ছাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কম, আরও 1 মাস গেলে দাম কমতে পারে, কিন্তু এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউই। বৃষ্টি গাছে এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগার দাম বেশি। আবার মনে করেন এই মাস পরে আল্লাহ দাম কমে যাব। শীতকালীন যে সবজি খাওয়া আমাদের যে প্রবণতা বা ইচ্ছা থাকে, সেটা এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের তো ব্যালেন্স করা সম্ভব হয় না। ওই কোনোদিন খায়া কোনোদিন না খায়া যেভাবে চলতেছি আল্লাহ চালাইতেছে। শহরে বাজারে চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরো ভয়াবহ। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে বাজারের তুলনায় বাড়তি গুনতে হয় কেজিতে অন্তত 20 টাকা। অভিযোগ, পাইকারি বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন, আরবদারে বলতে হবে। আমরা জিগালেও তো কাম হয় না, দাম বেশি কিনবা না যাওয়া। কিছু কিছু ফইরে আছে 2-3 মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে তখন 5 কেজি 10 কেজি করে আমাদের কাছে ওরা লাভবান হয়ে আরো বেশি দামে বিক্রি করে। এই জিনিসটা বাংলে দেখা গেছে দামটা আরো কমে যাবে। 500 টাকা নিলে পরে মনে করেন এই কাঁচা বাজারেই শেষ হয়ে যায়, এরপরে আর অন্য কিছু করা যায় না। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। তাহলে যেখানে উৎপাদন হয় সেখানের কি পরিস্থিতি? সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। যান্ত্রিক শহর, ঘুম থেকে জাগার আগেই গ্রামের হাটে জমে ওঠে সবজি বিক্রি। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। ব্যাপারটা ঠিকই বেশি আছে, আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে পয়সা দিয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমরা ব্যস্ত হইব। এ নিয়ে আমি কি করব? এই মূল্যটা মনে করেন আমরা 30 টাকা বেচতে পারতাম, সেই মূল্যটা বেচার লাগে 15 টাকা। আমরা শুধু বিক্রি করে দিই, এর বিনিময়ে ধরেন এই যে 100 টাকায় 5 টাকা পাই কমিশন মনে করেন শতকরা কারো কাছ থেকে 3 টাকা রাখি, কারো কাছ থেকে 4 টাকা রাখি। এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। এভাবে 5-6 ধাপ পেরিয়ে সবজি আসে ভোক্তার পাতে। প্রতিটি ধাপেই দাম বাড়ে 5 থেকে 20 টাকা। তাই গ্রামের বাজারে 30 টাকার সবজি ঢাকায় এসে সেঞ্চুরি হাঁকায়। গ্রামের এসব বাজারগুলো থেকেই হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির, আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় কৃষকের হিস্সা
কতটুকু। কৃষকের সেই হিস্যা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মালা আজকে নিয়ে গেছি, শুনতে নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মালা হন এই দাম মানে 20 টাকা 15 টাকা 20 দিন আজ থাকতে তাহলে তোর মাল তুই কারণে বেঁচে পোষানো ওই পোষাবে আর না পোষালে পোষাচ্ছে বোঝেন না। বস্তা বদলে এই দিয়ে পোষানো লাগতেছে বাজারে নিয়ে বিক্রি করে এই ধরেন চাউল টাউল ভাত বাজার করে নিতে খাওয়া নাগে। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারীরা তো লাভ বেশি করে হয় দেয়, ব্যাপারীরা নামাগো এন থেকে যা দেয় আমাকে না হন লাগে। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন তাহলে তো মনে করেন এটা আমাকে আমরা তো নিয়ে খুরশি রাখা বেচতে পারবো না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শুরু হয়েছে 5 দিনের জোর ইজতেমা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। টঙ্গী ইজতেমা প্রাঙ্গণ আবারও মুসল্লিদের পদচারণায় মুখর হয়েছে। আবার প্রায় 1 বছর পর শত শত হাজার হাজার মুসল্লির আজকে সমাগম হয়েছে এখানে। যে কারণটি সেটি হচ্ছে জোর ইজতেমা, সেটি কিন্তু আজ সকাল অর্থাৎ শুক্রবার সকাল ফজরের নামাজের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জোর ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। এবং মুসল্লিরা আসলে যেটি বলছেন যে সারা বছরের যে কার্যক্রম তাদের, অর্থাৎ প্রতি বছর যে সাধারণত দিনের দাওয়াত তারা দিয়ে থাকেন বিভিন্ন জায়গায়, শুধু দেশে নয় দেশের বাইরে যারা যান তারা আসলে কিভাবে দিনের দাওয়াত দেন, তাদের উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই জোর ইজতেমার আয়োজন করা হয়ে থাকে। এবং যে এই ইজতেমার মধ্য দিয়ে অর্থাৎ এই আয়োজনের মধ্য দিয়ে যারা আসলে তিন চিল্লার সাথে বিশেষ করে দীর্ঘদিন ধরেই এই কাজের সাথে জড়িত, দিনের দাওয়াতের সাথে জড়িত, তারাই এই আয়োজনে অংশ নেন। এবং তারা যেটি বলছেন যে আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের পরবর্তী যে বছরের কার্যক্রম অর্থাৎ পরবর্তীতে 1 বছর আসলে কিভাবে দিনের দাওয়াত দিবেন, কিভাবে সাধারণ মানুষের সাথে মিশবেন এবং যেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্য সেটি কিন্তু এই ইজতেমা প্রাঙ্গণ অর্থাৎ এই জোর ইজতেমা থেকে নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যেই সারা দেশ থেকে আমরা দেখতে পেয়েছি 64 জেলা থেকে কিন্তু মুসল্লি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত তারাই কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে 5 দিন এই আয়োজন হয়ে থাকে, অর্থাৎ আজ শুক্রবার থেকে শুরু করে 5 দিন হবে। 5 দিন পর মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জোর ইজতেমার কার্যক্রম শেষ হবে। যদিও বিশ্ব ইজতেমা যে হয়ে থাকে যখন তার প্রায় 1 মাস আগেই কিন্তু এই 1 মাস থেকে 40 দিন আগেই কিন্তু এই জোর ইজতেমার কার্যক্রম শুরু হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও কিন্তু সেই ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। তবে যেহেতু বিশ্ব ইজতেমা নিয়ে এখনও শঙ্কা রয়েছে, কেননা সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের পর আমরা যতদূর জানতে পেরেছি বিশ্ব ইজতেমার কার্যক্রম হতে পারে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এখানে মূলত যারা আয়োজন করেছেন বিশেষ করে জুবায়েরপন্থী যারা রয়েছেন তারাই কিন্তু এই জোর ইজতেমায় অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রতি বছর আসলে এই আয়োজনের প্রায় 1 মাস পর কিন্তু বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়। যেহেতু এইবার বিশ্ব ইজতেমার সময় কিছুটা পিছিয়ে যেতে পারে, যেই কারণে তারা যেটি বলছেন যদিও জোর ইজতেমা কিন্তু নিয়ম অনুযায়ী পেছানোর কথা ছিল সেটি কিন্তু পেছায়নি। তারা যেটি বলছেন যে এই সঠিক সময়ে জোর ইজতেমার কার্যক্রম চলছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে এখানে এবং সার্বিক পরিস্থিতি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল গাজীপুরের যে টঙ্গী ইজতেমা প্রাঙ্গণ, তার সেখান থেকে জোর ইজতেমার সবশেষ তথ্য আমার কাছে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। আন্তর্জাতিক প্রসঙ্গ, ডেঙ্গু মোকাবিলায় বিশ্বে প্রথম 1 ডোজের টিকার অনুমোদন দিল ব্রাজিল। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করে। আপাতত 12 থেকে 59 বছর বয়সীরা টিকাটি নিতে পারবেন। এরই মধ্যে টিকা উৎপাদনের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশটি। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা 12 থেকে 59 বছর বয়সীদের শরীরে 1 ডোজের ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বুটানটান ডিভি নামের টিকাটি তৈরি করেছে সাও পাওলোর প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই মশাবাহিত এই রোগটি মোকাবিলায় প্রথম 1 ডোজের টিকার অনুমোদন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস জানান, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ ব্রাজিল তথা বিশ্ববাসীকে বিপর্যস্ত করে রেখেছে তার বিরুদ্ধে এবার খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
মূলত ব্রাজিল জুড়ে ৮ মাস ধরে পরীক্ষা চালানোর পর ১ ডোজের এই টিকার অনুমোদন দেয়া হয়। এর আগে দেশটির অন্তত ১৬,০০০ স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। সেখানে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১.৬%। এরই মধ্যে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উশি বায়োলজিক্সের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে শুধু TAK-003 নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে, যেটি ৩ মাস ব্যবধানে ২ ডোজ নিতে হয়। সংস্থাটির হিসেব অনুযায়ী ২০২৪ সালে বিশ্বব্যাপী ১,৪৬,০০,০০০ বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মারা যান রেকর্ড প্রায় ১২,০০০ মানুষ, যার অর্ধেকই ব্রাজিলের। নাসরিন রুমি, সময় সংবাদ। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। গুরুতর আহত হয়েছেন ৭৬ জন। হতাহতদের মধ্যে রয়েছেন দমকল কর্মীও। এখনও নিখোঁজ প্রায় ২০০ জন। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা থাকায় ভবনগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে হংকংয়ে আবাসিক ভবনের আগুন। দমকল কর্মীদের ২ দিনের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত অনেকে। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এদিকে পুড়ে যাওয়া ভবনগুলো থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। এক সংবাদ সম্মেলনে হংকংয়ের শীর্ষ নেতা জন লি জানান, তাইপো এলাকার ওই আবাসিক কমপ্লেক্সের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও কমপ্লেক্সটির কিছু অ্যাপার্টমেন্টে ঘন ধোঁয়ার পাশাপাশি এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের। সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পাশাপাশি অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, ১৪টি কম্পিউটার এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় ৩৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে সরকার। গৃহহারাদের জন্য খোলা আশ্রয়কেন্দ্রের পাশে সহায়তা কার্যক্রম শুরু করেছে হংকংবাসী, যেখানে পোশাক, কম্বল, জুতা, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছেন বাসিন্দারা। আগুনের ঘটনায় বিভিন্ন দেশের পাশাপাশি হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ১৪ লিও। গত ৭৭ বছরে হংকংয়ে এটি সবচেয়ে বড় আগুনের ঘটনা। এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে লাগা আগুনে ১৭৬ জন মারা যান। নাসরিন রুমি, সময় সংবাদ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা১১ অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ এলাকায় আঘাত হানে ৬ মাত্রার এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুসিটনা এলাকার উত্তর পশ্চিমে প্রায় ১২ কিলোমিটার দূরে, ভূগর্ভের ৬৯ কিলোমিটার গভীরে। ঘটনার পর অ্যাঙ্করেজের মেয়র সুজান লা ফ্রান্স জানান, জরুরি পরিদর্শনে শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোয় কোনো ত্রুটি পাওয়া যায়নি। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির আশঙ্কাও নেই। ২০২১ সালের পর এই প্রথম দক্ষিণ মধ্য আলাস্কায় এ ধরনের শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হলো। ভারতের আসামে বহু বিবাহ নিষিদ্ধ করে একটি বিতর্কিত বিল পাশ করা হয়েছে। নতুন আইনে একাধিক বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল 2025 নামে এ বিল পাশ করা হয়। এতে বলা হয়, বহু বিবাহের কারণে ভুক্তভোগী নারীদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই বিলে নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। এই ক্ষতিপূরণ সাজাপ্রাপ্ত স্বামীকে পরিশোধ করতে হবে। স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না করে আরেক নারীর সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়াকে বহু বিবাহ বলে বিলে সংজ্ঞায়িত করা হয়েছে। এছাড়া বিচ্ছেদের আদেশ বাস্তবায়ন হয়নি কিংবা আপিল প্রক্রিয়াধীন আছে এমন ক্ষেত্রে আরেক নারীকে বিয়ে করলেও সেটি বহু বিবাহ হিসেবেই বিবেচনা করা হবে।
খেলার খবর। চট্টগ্রামে প্রথম টি-20 ম্যাচ হারলেও তাতে ভয়ের কিছু দেখছেন না তাওহিদ হৃদয়। দল ভালো অবস্থায় আছে বলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান তিনি। ড্রেসিং রুমে কোনো জটিলতা অস্থিরতা নেই। দলে বিভিন্ন পজিশনে পরীক্ষা নিরীক্ষার কারণেই ফলাফল এমন হয়েছে বলে মনে করেন হৃদয়। তবে খারাপ সময় পেছনে ফেলে দ্রুতই জয়ে ফিরবে টাইগাররা, আশা তার। আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। ঘরের মাঠে টানা 4 ম্যাচ হার, বিশ্বকাপের যখন বাকি কয়েকটা দিন, তখন এমন ধরনের পারফরমেন্স আসলেই চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে, চিন্তায় হয়তো ফেলবে ক্রিকেটারদেরকেও। তবে আজকে সংবাদ সম্মেলনে কিন্তু তাওহিদ হৃদয় এমন কিছুর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিলেন। তার মতে দল আছে ভালো একটা শেপে। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট 1 বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড, যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে। দল আসলে কতটুকু ভালো ছন্দে আছে তার কিন্তু বড় দুটো উদাহরণ দেখা যায় এই শেষ 2 দিনে। অর্থাৎ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লিটন কুমার দাসের যে একটা ক্ষোভ ছিলেন, সেই ক্ষোভ কিন্তু সে পুরোপুরি উগরে দিয়েছেন। এরপরে তার কাউন্টারে প্রধান নির্বাচক আবার বার্তা দিয়েছেন। সব মিলিয়ে ড্রেসিং রুমের অবস্থা যে ভালো নয় সেটা কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বোঝা গিয়েছে। এরপরে বাংলাদেশের যখন এমন একটা হার, আয়ারল্যান্ডের বিপক্ষে 39 রানের ব্যবধানে পরাজয়, এবং 2 দলের সাক্ষাতে যা কিনা রানের হিসাবে সবচেয়ে বড়, এমন একটা ম্যাচের পরে দলের ড্রেসিং রুম কেমন আছে সে বিষয়ে কিন্তু আবারও প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি, 1টা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা, আমরা হারছি। আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি, তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই। আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের 2-1টা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। সভাপতি বদল, কোচ বদল, এরপর অধিনায়ক বদল, এত সব রদ বদলের মাঝে বাংলাদেশ ক্রিকেট যে ঠিক নেই সেটা একেবারেই প্রত্যাশিত। তবে এসব কিছু থেকে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে সময় একেবারেই অল্প। ক্রিকেট বোর্ডের বর্তমান চিন্তা বিপিএল হলেও টি-20 বিশ্বকাপে আরও একটা পরীক্ষা অপেক্ষা করছে টিম টাইগার্সের সামনে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রকাশ পেয়েছে বিপিএল নিলামের ক্রিকেটারদের প্রাথমিক তালিকা। দেশি বিদেশি মোট 407 জন ক্রিকেটার জায়গা পেয়েছে 12তম আসরের নিলামে। 6 ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দেশি 166 ক্রিকেটার। তবে ক্যাটাগরি নির্বাচন নিয়ে সমালোচনা চারদিকে। ঘরোয়া লিগে পারফর্ম করা ইফতি, স্বাধীন, রুবেল মিয়াদের না রাখা জন্ম দিয়েছে সমালোচনার। এছাড়া বিদেশিদের তালিকা নিয়ে সমালোচনাও চরমে। রবি বোপারা, শোয়েব মালিক কিংবা পীযূষ চাওয়ালাদের দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। বিপিএল মানেই বিতর্ক, এবারও হয়নি তার ব্যতিক্রম। শুরু থেকেই নানা আলোচনা সমালোচনা, টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা সেটাও ছিল অনিশ্চিত। তবে সেখান থেকে কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রোববার প্রায় 12 বছর পর এই টুর্নামেন্ট দেখবে নিলাম পদ্ধতি। যদিও সেই নিলামের আগে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও দেশি বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি লিস্ট ঘুরছে সামাজিক মাধ্যমে। সে লিস্ট অনুযায়ী এই ক্যাটাগরিতে আছেন মিরাজ, তাসকিন, লিটন, মুস্তাফিজ, তানজিদ তামিম, নাইম শেখ, যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ টাকা। যদিও মিরাজ, তামিম, মুস্তাফিজ, তাসকিন আগেই দল পেয়েছেন। মুশফিক মাহমুদুল্লাহ শান্তরা 35 লাখের বি ক্যাটাগরিতে। ইয়াসির জাকের অঙ্কনের জায়গা হয়েছে এই ক্যাটাগরিতে, কিন্তু ধারাবাহিক পারফর্ম করা রাকিবুল কিংবা এবারের এনসিএল টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল হাসান জয়কে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল উপযুক্ত মনে করেননি বি ক্যাটাগরির জন্য। সি ক্যাটাগরিতে জায়গা হয়েছে তাদের। সেই ক্যাটাগরিতে আফিফ, সাব্বির রহমান, মুমিনুল, রিপন মণ্ডলরাও আছেন। রাইজিং স্টার এশিয়া কাপে 1 সেঞ্চুরি ও 150 করা হাবিবুর রহমান সোহান আছেন ডি ক্যাটাগরিতে। এফ ক্যাটাগরি পর্যন্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। তবে কোথাও খুঁজে পাওয়া যায়নি এ দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা ইফতি কিংবা এনসিএল এর আবিষ্কার তরুণ মিস্ট্রি স্পিনার রুবেল মিয়াকে। রাইজিং স্টার এশিয়া কাপে খেলা স্বাধীনেরও জায়গা হয়নি, অথচ তরুণ প্রতিবাদেরই থাকার কথা সবার আগে। বিদেশিদের তালিকাও প্রকাশ পেয়েছে আগে থেকেই। ডিরেক্ট সাইনিংয়ে অ্যালেক্স হেলস, ওসমান খানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ আমির, সায়েম আইয়ুবের সঙ্গে চুক্তি করেছে সিলেট টাইটান্স। কুশল মেন্ডিস, আবরার আহমেদরা যুক্ত হয়েছেন নোয়াখালী ও চট্টগ্রামে। কিন্তু তালিকায় কিছু নাম অবাক করেছে সবাইকে।
লিস্টে যেমন আছেন জনসন চার্লস, ক্যাসি কার্টি, কামিন্দু মেন্ডিসরা, তেমনি 44 বছর বয়সী শোয়েব মালিক, 41 বছরের সামিত প্যাটেল, আইপিএল থেকে অবসর নেয়া পীযুষ চাওলা কিংবা ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে যাওয়া সাউথ আফ্রিকার পার্নেল, ইংল্যান্ডের রবি বোপাররাও জায়গা পেয়েছেন বিপিএল এর এই প্রাথমিক তালিকায়। অথচ এসব ক্রিকেটারদের থাকার কথা ছিল কোচের দায়িত্বে। তাই প্রশ্ন, এসব ক্রিকেটারদের দিয়ে কি লাভটা হবে বিপিএল এর? তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশই এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অফলাইন অনলাইন দুই মাধ্যমেই চলবে প্রচার। পাবনায় নির্বাচনী প্রচারে সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই দলের। পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির। সন্ত্রাসের কাছে মাথা নত না করার ঘোষণা জামায়াত আমিরের। এবং সিসিইউতে বেগম খালেদা জিয়া। এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আমিনুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।